শামীম জাহেদি আজ এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 93.58%, জিপিএ 5 পেয়েছে 1,83,340 জন। ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ চূড়ান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গেজেট প্রকাশ, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। শুরু হচ্ছে সবচেয়ে বড় টিকা কর্মসূচি। জানুয়ারিতে পাবে 3.5 কোটি মানুষ ফাইজারের করোনা ট্যাবলেট। বাজারজাত শুরু করলো বেক্সিমকো ফার্মা। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর পাশের হার শতকরা 93.58%। জিপিএ 5 পেয়েছে 1,83,340 জন। এসব নিয়ে কথা বলতে রাজধানীর পিঙ্ক সিটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। জনাব কায়কোবাদ, আপনাকে ধন্যবাদ। অবশেষে অনেক চড়াই উতরে পার হয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা বাংলাদেশে হলো এবং আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট বা ফলাফল প্রকাশ করা হলো। সব মিলে এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ছাত্রছাত্রী পরীক্ষার্থী যারা এসএসসিতে সাফল্য অর্জন করেছে তাদের সবাইকে অভিনন্দন। আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন। অটো পাসের বৃত্ত থেকে আমাদের ছেলে মেয়েদের বের করে এনেছে অত্যন্ত সফলভাবে। এবং আপনি যেটা বললেন যে 93.58% ছাত্র পাশ করেছে, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার মানকে উন্নত করা। আমরা জানি সংখ্যায় আমরা উন্নত হয়েছি, 93.58% ছাত্র পাশ করেছে। এখন আমাদের নজর দিতে হবে শিক্ষার মান নিয়ে। আমরা জানি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দারুণভাবে মর্যাদাকর স্থান করে নিতে পারছে না। আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ, তারপরেও দেখা যাচ্ছে আমাদের দেশের বড় বড় কাজ বিদেশি পরামর্শক এবং দক্ষ প্রকৌশলীরা করছে, আমরা নিজেরা করতে পারছি না। সুতরাং এটা তো অব্যাহত থাকতে পারে না। আমাদের দেশের উন্নয়নের জন্য প্রয়োজন আমাদের দেশের তরুণ তরুণী যুবক যুবতী দেশের কাজগুলো করবে। আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়ে বলছিলেন যে আমাদের শিক্ষার মান বাড়াতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। সেই অর্থে যে যখন এই কথা বলছি তখন কিন্তু করোনার 1.5 বছর বা 2 বছরের কারণে শিক্ষার্থীদের আসলে এক ধরনের ক্ষতি হয়েছে। তাদের শিক্ষণ ক্ষতি যেটা হয়েছে সেইটা আসলে পুষিয়ে নেবার জন্য সামনে কি করা উচিত? কারণ এখনো নিশ্চিত না, কিন্তু আমরা আগামী বছরে কালকে থেকে যেটা শুরু হচ্ছে পরশুদিন থেকে, সেখানে সব ছেলেমেয়েরা ক্লাস করতে পারবে কিনা পুরোপুরি। আপনি যথার্থই বলেছেন। বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত এই করোনার কালে এটা কিন্তু শিক্ষা খাত। যদিও আমাদের সরকার বিটিভির মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করেছেন, কিন্তু আরো অনেক বেশি করা প্রয়োজন ছিল। আমরা জানি আমাদের একমাত্র উদ্বৃত্ত মানুষ, আমাদের ছেলে মেয়েদেরকে জ্ঞান এবং দক্ষতা দিতে পারলেই কিন্তু আমরা সমৃদ্ধ জাতিতে পরিণত হব। সুতরাং আমাদেরকে কি করতে হবে, চেষ্টা করতে হবে কিভাবে তাদের সেই বিশ্বমানের শিক্ষা দেওয়া যায়। আমরা জানি গত 2 বছর আমাদের ছেলে মেয়েরা স্কুলে আসতে পারে নাই, কলেজে আসতে পারেনি, স্বাভাবিক জীবন যাপন করতে পারেনি। কিন্তু এই যে সমস্যা, সেই সমস্যাকে কিন্তু আমরা সম্ভাবনায় রূপান্তর করতে পারতাম। আমরা কিছুটা করেছি, যেমন এখন আমরা অনলাইনে পাঠদান এবং পাঠ গ্রহণ করতে পারি। এটাকে আরো বেগবান করতে হবে। আমরা জানি করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট আসছে, আমরা জানি না কবে আমরা করোনার থেকে মুক্তি পাবো। সুতরাং আমাদের মনে রাখতে হবে করোনা যদি অব্যাহত থাকেও তাতেও যাতে আমাদের শিক্ষাখাত দারুণভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের ছেলে মেয়েরা যেমন স্কুল কলেজে যেতে হলে প্রতিদিন 1.5 ঘন্টা 3 ঘন্টা সময় তাদের রাস্তায় কাটাতে হয়। এই সময়টাকে কিভাবে কার্যকরভাবে জ্ঞান এবং দক্ষতা অর্জনের কাজে লাগানো যায়, এর জন্য খুব ভালো পরিকল্পনা আমাদের করতে হবে। এই মহামারী তো শেষ মহামারী নয়, আরো ভবিষ্যতে আসতে পারে। সেইখান থেকে আসলে কতটা শিক্ষা
গ্রহণ করা হলো, আমি মূলত বলতে চাচ্ছি শিক্ষা ক্ষেত্রে কথা বলছি, ভবিষ্যতে ছেলে মেয়েদের যদি আমরা অনলাইনে কথা বলছি, কি করে আরো বেশি ছেলে মেয়েকে শিক্ষার্থীকে সম্পৃক্ত করা যায় সেই বিষয়ে পরিকল্পনাও বোধহয় নেওয়া উচিত পাশাপাশি। আপনি যথার্থই বলেছেন। আমরা নিশ্চিত না এই করোনা থেকে গোটা পৃথিবী কখন মুক্ত পাবে, সুতরাং আমাদের ধরে নিতে হবে যে বলে যে সবচেয়ে খারাপ যা হতে পারে তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে করোনা যদি অব্যাহত থাকে আমরা যাতে নিয়মিতভাবে পাঠদান করে যেতে পারি, আমাদের যাতে সীমিত সিলেবাসে পরীক্ষা দিতে না হয়, আমাদের ছেলেমেয়েরা যাতে অত্যন্ত ভালো করে পড়ালেখা করে জ্ঞানার্জন করে দক্ষতা অর্জন করে উপরের শ্রেণীতে যায় এবং দেশের কল্যাণে তাদের দক্ষতা কাজে লাগায়। শিক্ষামন্ত্রী বলেছেন 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত পাঠ্যসূচি ভিত্তিতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ, খুবই স্বাভাবিক, কারণ ক্লাস পুরোপুরি তারা করতে পারবে না। সেক্ষেত্রে আসলে কোন দিকে বেশি নজর দেওয়া উচিত, সংক্ষিপ্ত যদি করা হয়? জি, আমার মনে হয় আমরা যদি পরিকল্পনা করি সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের ছেলেমেয়েরা পড়বে, তার অর্থ কিন্তু আমরা সেই বৃত্ত থেকে বের হতে পারলাম না। আমরা জানি আমাদের ছেলেমেয়েরা যদি শ্রেণীকক্ষে তাদের আসতে না হয় তাহলে তাদের 3 ঘন্টা সময় প্রতিদিন বেঁচে যায়। এই সময়টাকে কিভাবে আমরা উৎপাদনশীল করতে পারি এগুলো নিয়ে আমাদের পরিকল্পনা করা উচিত, যে আমাদের ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে না আসলেও তাদের জ্ঞান এবং দক্ষতা যাতে অর্জিত হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে। সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা ভাবতে থাকি যতদিন করোনা থাকবে ততদিন আমরা সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের ছেলেমেয়েরা পাশ করবে, তাহলে তো তারা ওই পরিমাণ দক্ষ হবে না। আমার মনে হয় এর জন্য সুপরিকল্পনা প্রয়োজন। অনেক ধন্যবাদ মোহাম্মদ কায়কোবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। রাজধানী ঢাকার ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গেজেট প্রকাশ করা হবে। দুপুরে সচিবালয়ে ড্যাপ চূড়ান্তকরণের লক্ষ্যে রিভিউ সংক্রান্ত গঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ড্যাপ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজকে আপনি জানিয়েছেন যে ড্যাপ খসড়া চূড়ান্ত হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পর এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। কি কি গুরুত্বপূর্ণ ব্যবস্থা থাকছে এই ড্যাপে, যার মাধ্যমে আপনারা চাচ্ছেন ঢাকাকে ভবিষ্যতের জন্য একটি টেকসই শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে? আপনাকে ধন্যবাদ। আসলে ডিটেল এরিয়া প্ল্যানটা করার উদ্দেশ্যটা হলো যেমন বাণিজ্যিক এলাকা, তারপরে আপনার আবাসিক এলাকা, শিল্পায়ন এবং কর্মসংস্থান বিভিন্ন দিকগুলোকে যেমনি বিবেচনায় রাখা হয়েছে তেমনি তার পাশাপাশি শিল্পায়ন এবং কর্মসংস্থান বিভিন্ন দিকগুলোকে যেমনি বিবেচনায় রাখা হয়েছে তেমনি তার পাশাপাশি আমাদের যাতে নাকি মানুষের জীবনযাপনের জন্য যে প্রাকৃতিক যে সমস্ত সাপোর্টের দরকার, আমাদের ওয়াটার বডির দরকার, গ্রিনাইজেশনের দরকার, খেলার মাঠের দরকার, আমাদের স্কুল দরকার, তারপরে দিয়ে আমাদের হেলথ কেয়ারের জন্য মেডিকেল ফ্যাসিলিটিগুলোর দরকার, এগুলার পাশাপাশি আমাদের আবাসনের দরকার। এখন আমরা এমনভাবে প্ল্যানটা করার চেষ্টা করছি যাতে নাকি সুনির্দিষ্ট এলাকাতে এই সমস্ত তাদের অবকাঠামোগুলো নির্মিত হয় এবং যে সমস্ত অবকাঠামোগুলো নির্মিত হবে সেগুলা যেন নাকি মানুষের বসবাসের জন্য কল্যাণকর হয়। অর্থাৎ আমি যদি একটা রেসিডেন্সিয়াল এরিয়াকে কনসিডার করি তাহলে সেই রেসিডেন্সিয়াল এরিয়াতে অবশ্যই এর পারভিউতে যদি একটা স্কুল না থাকে 5,000 লোকের বসবাস যেখানে করবে, তাহলে প্রাথমিক বিদ্যালয় যদি না থাকে তাহলে মা তার বাচ্চাকে নিয়ে অনেক দূরে যেতে হবে। তো অতএব এটা একটা তখন সে ট্রাফিক প্রবলেম সৃষ্টি করবে এবং তার জন্য এটা হ্যাসেল। যার জন্য প্রতিটা আপনার আবাসিক এলাকাতে তার প্রাথমিক বিদ্যালয় এবং একটা এলাকা এমন একটা এলাকাতে যেখানে আমরা একটা আপনার স্টাডি করে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে যে কতটুকু এলাকার মধ্যে একটা হাই স্কুল দরকার হতে পারে, এগুলাকে যেমনি বিবেচনায় করা হয়েছে তেমনিভাবে আবাসন এলাকাতে আমরা কিন্তু মিশ্র ব্যবহারের কথা বলেছি। যেমন আপনি একটা হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা দুজনেই শিক্ষিত, তারা কিছু একটা নিজেরাই আজকে ইনফরমেশন টেকনোলজিকে ইউজ করে তারা হয়তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা, নিজেরা রুজি রোজগারের ব্যবস্থা করতে চায়, ইন্টারনেটের মাধ্যম দিয়ে ক্রয় বিক্রয় করলো। যেমন সুইজারল্যান্ড থেকে একটা মেশিন কিনলে জার্মানিতে বিক্রি করলো, জার্মানিতে কিনে সে তাইওয়ানে বিক্রি করলো। এই ফ্যাসিলিটিগুলো অনেকে হতো। এটার জন্য এখানকার এনভায়রনমেন্টাল পলিউশন হবে না এবং এখানকার কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো এই জন্য এই সমস্ত এলাকাগুলোকে যাতে নাকি এই সমস্ত ধন্যবাদ জনাব তাজুল ইসলাম। আমি একটা বিষয় আপনাদের সাথে করছি যে এই ড্যাপের ব্যাপারে যে প্রধান অংশীজন রেহাব
তারা এক ধরনের বেশ কিছু আপত্তি জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর কাছে চিঠিও দিয়েছেন বেশ কিছু বিষয়ে। তারা বলছেন যে নতুন ইমারত নির্মাণ বিধি বাস্তবায়িত হলে ভবনের আয়তন 33 থেকে 53% হ্রাস পাবে, এবং এর অর্থ হচ্ছে যে ঢাকা শহরের ফ্ল্যাটের বা বাড়ির দাম বৃদ্ধি পাবে, এমন একটি অভিযোগ তারা করেছেন। না, আমি বাস্তবতার সাথে এটা সঙ্গতিপূর্ণ বক্তব্য হিসাবে মনে করি না। যে আমাদের আবাসনের দাম আসলে বিভিন্ন কারণে উঠানামা করে, কিন্তু এখানে যে কিছু এলাকা, যেমন আমি আপনাকে বলি, ধানমন্ডিতে কয়েকদিন আগে এক ভদ্র মহিলা আমাকে টেলিফোন করে বলল তার বাচ্চাটাকে তার গাড়ি আছে, গাড়িতে করে হসপিটালে যেতে আধা কিলোমিটার থেকে সামান্য একটু বেশি জায়গায় প্রায় 1.5 ঘন্টা গাড়িতে বসা ছিল, এবং তার বাচ্চাটা সেখানে মারা গেছে। তো অনেকে আমাদেরকে বলছে যে তারা তাদের বৃদ্ধ বাবা মাকে ট্রিটমেন্ট করানোর জন্য হসপিটালে যেতে পারছেন। তারপরে যে পরীক্ষার্থী ছেলে মেয়েরা দেখা গেছে যে সে পরীক্ষা তার যে টাইম, ওই টাইমে যেতে পারছে না। আমরা আমাদের অফিস আদালত অথবা কর্মস্থলে পৌঁছাটা সবার জন্য এটা চ্যালেঞ্জিং হচ্ছে। তো অতএব আমি এই জন্যই বলেছি যে আমরা এখানে একটা কথা আমি শুনেছি, যে সেই কথাটা হলো আপনার বলেছে কয়েকদিন আগে যে 6 তলার উপরে বাড়ি বানাইতে আমরা নির্মাণ অনুমতি দেব না। আসলে এই কথার একেবারে বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ। আমরা যে আপনার যেখানে আপনার কমিউনিকেশন সিস্টেম, আদার লজিস্টিক সাপোর্ট আপনার এক্সটেন্ড করতে পারেন, ইউটিলিটিক্যাল সাপোর্ট দিতে পারবেন, সেখানে আপনি 40 তলা করেন, কোনো অসুবিধা নাই। সেটা তো এখনো আছে যে কত ফিট সড়কের পাশে কত তলা একটা ভবন হতে পারবে, সেই নির্দেশনা এখন আছে, সেটা এখনো আছে, সেটা আছে। আসলে এইটা হচ্ছে বাস্তবতাটা হলো যে আপনার জোন ভিত্তিক ডেনসিটিটাকে ইভ্যালুয়েট করা, এটা করা হচ্ছে। এখন জোন ভিত্তিক হলে এখন আমরা 60 ফিট রাস্তার পাশে এত হবে, কিন্তু এর আশেপাশে অন্য ফিডার রোডগুলা আপনার এতে কত লোক বসবাস করে, সেখান থেকে ফিট কত হবে, সেটাকে যদি আমি কগনিজেন্সে না নিই, তো তাইলে এই প্ল্যানটা আসলে খুব বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ না। আর এর পাশাপাশি আমরা আরো অনেকগুলো ফ্যাসিলিটি এক্সটেন্ড করছি, যেমন কমিউনিটি বেস, অর্থাৎ আপনার 3 কাঠা জায়গা আছে, আরেকজনের 3 কাঠা জায়গা আছে, এরকম 100 জনের 3 কাঠা করে 300 কাঠা জায়গা আছে, আপনি 40% ছেড়ে দেওয়ার বর্তমান আইন অনুযায়ী। তো আমরা বলছি যে এখন আপনি এক কাজ করেন, যদি কমিউনিটি বেস যদি আপনি করতে পারেন, একসাথে সবাই মিলে করতে পারেন, তাহলে সেখানে যে 120 ফিট জায়গা 40% অনুযায়ী 120 ফিট জায়গা পাবেন। এই 120 ফিট জায়গাতে যেমন আপনি যদি প্রতি 20 কাঠাতে আপনি একটা খেলার মাঠ করতে পারেন, তাহলে এরকম আমি 6টা মাঠের জন্য জায়গা পাবেন। আপনি মাঠ করবেন কয়েকটা, তারপরে সেখানের মধ্যে আপনি স্কুল করতে পারবেন, তারপরে দিয়ে আরো কমিউনিটি স্পেস রাখতে পারেন, ওপেন স্পেস, গ্রিন স্পট করতে পারবেন। তো তখন ওই ক্ষেত্রে আমরা বলছি যে দরকার হলে যেখানে নাকি আপনি 4 তলা করার কথা ছিল, আপনার পারমিশন পেতে আপনাকে এখন আরো 2টা তলা আমরা বেশি দিয়ে দেবো। এই ফ্যাসিলিটি গুলো সেখানে এক্সটেন্ড করা হচ্ছে, অর্থাৎ মানুষের বসবাসের জন্য অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণ ব্যবস্থা করার জন্য যে সমস্ত ইউটিলিটিক্যাল সাপোর্ট এবং লজিস্টিকের দরকার, সেগুলো যেখানে এনশিওর হবে সেই এলাকা ভিত্তিতে। সেরকম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবসময় আলোচনা হয়ে থাকে, ড্যাপ নিয়ে যখন আলোচনা করা হয়, বলা হয় যেখানে জলাশয় হিসেবে দেখানো হচ্ছে, অনেক সময় আবাসন ব্যবসায়ী বলেন সেটা জলাশয় আসলে না। এই যে বিষয়, এই বিতর্কগুলো আসলে কিভাবে নিশ্চিত করবেন আপনারা যে কোনটা সত্যিকার জলাশয়, কোনটা জলাশয় নয়? আমি তো আসলে স্থানীয় সরকার মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এবার ড্যাবটা আসলে মূলত হলো যে এটা পূর্ত মন্ত্রণালয়ের কাজ, এডিশনাল রেসপন্সিবিলিটি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি গ্রেটফুল টু হার। তো আমি এরপর দিয়ে এই কাজটা করেছি। এখন ডিটেল এরিয়া প্ল্যানটা আমরা করে এখানের মধ্যে বিভিন্ন মিনিস্ট্রি, কনসার্ন মিনিস্ট্রিগুলো তাদের কাজগুলো, রোডস এন্ড হাইওয়েজ তাদের কাজ করতে হবে, তারপরে দিয়ে পূর্ত মন্ত্রণালয় কাজ করবে, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি করবে, রেলওয়ে করবে, তারপরে দিয়া বিআরটিএ করবে। তো এখানে আর এরপর সিটি কর্পোরেশন গুলার এই যে আপনি বললেন যে খালগুলা আমি হস্তান্তর করেছি, ওয়াসা থেকে অনেকগুলা এবং ওয়াটার বোর্ড থেকে আরো কিছু খাল আগামী কিছুদিনের মধ্যে হস্তান্তর করা হবে। তো এই যে হস্তান্তরিত গুলা সিটি কর্পোরেশনকে তাদের দায়িত্ব পালন করতে হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি আরেকটা বিষয় দৃষ্টি করছি, আপনারা বলছেন ড্যাপে পুরান ঢাকার বিভিন্ন সাইট চিহ্নিত করে আরবান রিডেভেলপমেন্ট পরিকল্পনা গ্রহণ করছেন। এটা আসলে কি হবে? পুরাতন বাড়িঘর কি ভেঙে ফেলা হবে? বা পুরান ঢাকাতে যেমন কিছু এলাকা ওভার স্যাচুরেটেড,
এবং সেখানে কমিউনিকেশনের সাথে আবাসনের সাথে কোনো মিল নেই। জি আবার কিছু কিছু এলাকা আছে যেটা আমরা নতুন প্রায় 8টা ইউনিয়নকে সংযুক্ত করেছি, 28টা ওয়ার্ড হয়েছে। জি তো সেখানের মধ্যে যাতে নাকি এখন পরিকল্পিতভাবে আমাদের যে ড্যাবের যে এখন নিউ স্পিরিট এবং সেটাকে কাজে লাগানো হয়, এবং যেখানে আমরা ভবিষ্যতে যে সমস্ত অনুমতি এখন এক সময় যদি একটা মানুষ যদি একটা সরকারি তৎকালীন সময়ে যে আইন ছিল সে আইন অনুযায়ী যদি তিনি যদি কোনো অবকাঠামো নির্মাণ করেন এবং সে অবকাঠামোটা, তো এখন আমি তো তাকে আবার চ্যালেঞ্জ করতে পারি না, কারণ ওই সময়ের এক্সিস্টিং ল অনুযায়ী তিনি করেছেন। তো এখন আমরা যেটা নাকি নতুন করে অনুমোদন দেব সেটাই আমাদের এই ঢ্যাবের আপনার পারভিউতে এটা জি অ্যাকাউন্টেবল জি হবে। মাননীয় মন্ত্রী, আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আজকে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে যদি কোনো রকম আপত্তি আসে সে বিষয়ে বা কোনো ভুল মনে হয় সংশোধন করা হবে। এই জি। সংশোধনের ভিত্তি কি? অনেকেই অনেক রকম আপত্তি দিতে পারে, এটাকে খুব সহজে সংশোধন করা যাবে নাকি? না, এটা আমাদের মূল প্রিন্সিপাল ঠিক আছে, জি এরপরও যদি কোথাও কোনো রিটেল প্রবলেম যদি কারো কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা আমাদেরও ভুল হতে পারে, এটা আমি বলেছি যদি আমাদেরও কোথাও ভুল থাকে এটা তো এই ভুল তো সংশোধন করা, পৃথিবীতে সকল আইন পরিবর্তন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আইনের পরিবর্তন করে এবং গ্রেট ব্রিটেনও করে, জাপানও করে। সো হোয়াই নট উই, রিফরমেশন ইজ দি কন্টিনিউয়াস প্রসেস। এখন আজকের এক সময় আপনার মেডিকেল সায়েন্স যে সমস্ত ইনভেনশন ছিল, আজকের এই সময় তারা এটাকে আবার বলছে না ওইখানে ভুল ছিল, আজকের সময় নিশ্চয়ই। ইনভেনশনটা আজকের রাইটলি হলো এটা। এবং সায়েন্স অনেক সময় অনেক ম্যাথমেটিক্স পৃথিবীতে করেছেন, কিন্তু শেষে দেখা গেল যে একটা সময় ব্যাপারে আমাদের বিশেষজ্ঞ বিজ্ঞানীরা দেখা গেল যে সেই ম্যাথমেটিক্সের মধ্যে কিছু একটা টার্ম ভুল আছে, একটা শব্দ মিসিং আছে, একটা লিঙ্ক মিসিং আছে, সেটাকে আবার তারা সংযোজন করছে। তো ইট ইজ নট এ অ্যাকচুয়ালি নিউ থিং, আমরা নতুন কিছু করছি জি না। আমাদের যদি আমাদের ভুল হতে পারে, আমরা তো মানুষ, জি আমরা আমাদের বর্তমান অবস্থাকে ইভ্যালুয়েট করে আমরা কাজটা করছি। আগামীতে যদি দরকার হয় তো অবশ্যই সেখানে পরিবর্তনের প্রয়োজন হলে পরিবর্তন করা হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। নতুন বছরের প্রথম দিনে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। এর আওতায় থাকছে 3.5 কোটি মানুষ। নিবন্ধন এনআইডি না থাকলেও মোবাইল নম্বর দিয়ে টিকা নেওয়া যাবে। এদিকে ফাইজার করোনা বিরোধী ট্যাবলেট প্যাক্সলোভিড বাজারজাত শুরু করলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা কথা বলতে কারণ বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ। ডাক্তার আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে যখন আমরা কথা বলছি আগামী বছরের প্রথম দিন থেকেই একটি বড় টিকাদানের কর্মসূচি নিচ্ছে সরকার। 1 মাসের মধ্যে প্রায় 3.5 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য ধরা হয়েছে। এই কথা যখন বলছি তখন নতুন ধরন করোনার অমিক্রন পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে। এ প্রেক্ষিতে এর মধ্যে খুব সঙ্গত কারণেই সঠিক সময় এই বড় কর্মসূচি হাতে নেওয়া হলো। ধন্যবাদ আপনাকে। দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর একদিন পরেই তো নববর্ষ শুরু হচ্ছে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে সরকার যে পদক্ষেপটা নিচ্ছে টিকার কর্মসূচি, এটা অত্যন্ত, আমি মনে করি যে যুগান্তকারী বলবো। কারণ যে হারে করোনার সংক্রমণ বেড়েছে, করোনা বলতে অমিক্রন, এই যে নতুন ধরন সারা পৃথিবী বিশেষ করে ইউরোপে, আমেরিকা, অন্যান্য দেশে যে হারে বাড়ছে, তাতে তো আসলে এটা আশঙ্কার কারণই হয়ে দাঁড়িয়েছে। এবং এটা থেকে বাঁচার তো একটাই রাস্তা, কারণ অমিক্রন যে হারে সংক্রমিত হচ্ছে, বাঁচার দুটো রাস্তা, একটা হলো স্বাস্থ্যবিধি মানা আর অবশ্যই টিকা নেওয়া। স্বাস্থ্যবিধি বলতে আমরা সবাই জানি, মাস্ক অবশ্যই পরা উচিত, অবশ্যই কম্পালসরি, এভরিবডি, সবার কিন্তু মাস্ক পরতেই হবে। হাত ধোয়ার চর্চা যদিও মানুষ ভুলেই যাচ্ছে, আমার মনে হয় এটা আবার শুরু করা দরকার। সবচেয়ে ডেঞ্জারাস যেটা ছিল জনসমাগম তো এড়িয়ে চলা দরকার, তো সেটা তো হচ্ছে না। যে হারে মানুষ চলাফেরা করছে রাস্তাঘাটে, রাস্তায় বাইরে হলে তো মনে হয় করোনা হলে কিছু নাই। একেবারে যে হারে যানজট, এবং এই যে পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, হাট বাট, দোকানপাট সবকিছু তো খোলা। ইভেন এই যে রাজনৈতিক সভা সমাবেশ এগুলো হচ্ছে, এগুলো পরিস্থিতিকে কিন্তু অনেকটা জটিল করে তুলছে। এর মধ্যে সরকার যে ডিসিশন নিছে, টিকার ব্যাপারটাও ভালোভাবেই চলছে, এবং বুস্টার ডোজের সিদ্ধান্ত আমি মনে করি অত্যন্ত যুগান্তকারী, সুন্দর। জনাব আবদুল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন? জি, সংযোগটি
সঠিকভাবে সংযোগ করা যাচ্ছে না। আমাদের সঙ্গে আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির। আমরা কথা বলছিলাম করোনা ভাইরাসের টিকা নিয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামী 30 দিনে, 1 মাসের মধ্যে সবচেয়ে বড় টিকা কর্মসূচি আওতায় আনা হচ্ছে। যেন আহমেদুল কবির, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে অল্প অল্প হলেও কিন্তু বাংলাদেশে করোনা শনাক্তের হার বাড়ছে, এবং আজকে 2.25% মানুষ আক্রান্ত হয়েছে, যেটা 4-5 দিন আগেও কিন্তু কম ছিল, এটা ছিল না। এটা একটু চিন্তার বিষয় কিনা? এবং একই সাথে এই বিষয়ে জানতে চাচ্ছি এর সাথে যে যখন এই কথা বলছি তখন আজকে বাংলাদেশে মার্কিন কোম্পানি ফাইজারের করোনা বিরোধী টিকা ট্যাবলেট, যেটা প্যাক্সলোভিড বাজারজাত শুরু করলো বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বেক্সোভিড নামে যে ওষুধটি, খাওয়ার ওষুধটি বাজারে আসছে, তাতে আসলে কতটা উপকৃত হতে পারে যারা করোনা আক্রান্ত হবেন? প্রথমত যেটি আপনি বললেন যে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, এটি কিন্তু লক্ষণীয়। যে ধরেন আমাদের এটা ফলিং ট্রেন্ড ছিল, এখন কিন্তু ফলিং ট্রেন্ড নেই। যে কোনো সময় যদি এই সূচকটা উপরের দিকে থাকে তাহলে ধরে নিতে হবে যে সামনে বড় ধরনের একটা বিপর্যয় হওয়ার প্রচুর সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের আগাতে হবে। উই শুড নট ডিপেন্ড অন লাক, যে আমাদের হবে কি হবে না সেটা না, আমাদের ধরে নিতে হবে যে একটা বিপর্যয় আসতে পারে। যে কারণে 2-3টে প্রসঙ্গ এখানে আছে। একটি হচ্ছে আপনি ভ্যাকসিনেশনের কথা যেটি বললেন, সেই দিক থেকে ভ্যাকসিনেশন প্রক্রিয়া যেভাবে চলছে এবং বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, এটি আমার মনে হয় যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে এবং এটি একটা সাকসেসফুল জায়গায় গিয়েছে। এবং আগামী মাসে আপনি যেটা বললেন যে প্রায় আমাদের 4608টা ইউনিয়নে 24টি কেন্দ্রে 1 লক্ষর উপরে কেন্দ্রে 3,33,00,000 মানুষকে টিকার আওতায় নিয়ে আসার একটি বিশাল কর্মযজ্ঞ সামনে আছে। এবং কিছু কিছু জায়গায়, দুর্গম জায়গায়ও কিন্তু টিকা দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে আমরা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এটি খুবই অবাক, কারণ উনি সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন এবং অধিদপ্তরে চলে এসে সরাসরি নির্দেশনা দেন। ওনার সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের ভ্যাকসিন প্রক্রিয়া যে জায়গায় গিয়েছে, এটি আসলে বিশাল একটা সাফল্য। মানুষ যেভাবে টিকার আওতায় আসছে, সেটি অবশ্যই আমি আশা করি যে অন্তত এই রোগে সিভিয়ারিটি কমাবে। আর পাশাপাশি আপনি যেটি বললেন যে যেই ওষুধটির কথা, এটি আমি চিন্তা করছিলাম যে বাংলাদেশ এই ওষুধ যারা তৈরি করেন তারা আসলে সত্যি আমাদের এই কোভিড কালীন সময়ে অসম্ভব স্মার্টনেসের পরিচয় দিয়েছেন। যেমন কিছুদিন আগে মন্ডপিরাবির ড্রাগ নিয়ে এসেছিল, এখন আবার আমি দেখতে পাচ্ছি আজকেই বোধহয় বেক্সিমকো ফার্মা, যেটি আপনি বলেন প্যাক্সলোভির, এই ড্রাগটি নিয়ে এসছে, যেটি প্রোটিয়েজ ইনহিবিটর এবং রিটোনাভির দুটি ড্রাগের কম্বিনেশন। এটা কিন্তু একটা ভালো আবিষ্কার এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করবার ক্ষেত্রে। দুটি ওষুধই কার্যকর হবে, যেখানে ভ্যাকসিনও কিছু কিছু জায়গায় কিন্তু আনসার্টেনিটি তৈরি করছে। যেমন নতুন যে ভেরিয়েন্ট এসছে ওমিক্রন, সেটি কিন্তু ভ্যাকসিন এসকেপ করেও মানুষকে কিন্তু আক্রান্ত করছে। আর এই ড্রাগগুলো যেহেতু আপনার সরাসরি ভাইরাসের নিউক্লিওসোম বা তার ডিফারেন্ট মেকানিজমে কাজ করে, স্পাইক প্রোটিনের উপরে ডিপেন্ডেন্ট না, যে কারণে এই ভ্যাকসিন কাজ না করলে ওষুধগুলি কাজ করবার সম্ভাবনা থাকে। সুতরাং এটি নতুন একটি আশার আলো অবশ্যই যোগাচ্ছে। ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাহ। আপনার কাছে বিষয় জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে এখনো স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা শিথিলতা দেখা যাচ্ছে। এই শিথিলতা আসলে থাকলে চলবে না, কিন্তু সেই যে এটাকে যে আরো বাড়াতে হবে, মাস্ক পরা বা হাত ধোয়া, সেটা কি খুব একটা সরকারের দিক থেকে প্রচারণা চালানো কিন্তু হচ্ছে না? আমরা যতই মেডিসিন বাইর করি, ডক্টর আহমেদ করিম একটা ড্রাগের কথা বললেন, আমাদের কিন্তু সব ড্রাগ আমাদের দেশে অ্যাভেলেবল। এই ড্রাগটা লেটেস্ট ড্রাগ আমাদের দেশে আজকেই মার্কেটিং করা হয়ে গেছে, এটা ভালো। কিন্তু আমাদের দরকার প্রতিকার, প্রতিরোধ। আমরা চাই যেন রুগী না হয়, আক্রান্তের সংখ্যা যেন কমে যায়। রোগ যদি বাড়তেই থাকে তো আমাদের কত ট্রিটমেন্ট দেবেন, সেজন্য আমি মনে করি যে প্রতিকার প্রতিরোধটাই সবচেয়ে জরুরি। এবং আপনি জানেন আজকে কিন্তু ডাব্লিউএইচও থেকে বলা হয়েছে যে বোধহয় অমিক্রনের একটা শুনানি চলছে পৃথিবীতে, এবং আগামী বেশ কয়েক সপ্তাহের মধ্যে এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। সেই জন্য আমি মনে করি যে জনগণের জন্য বারবার বলবো, আপনারা কিন্তু মনে রাখবেন এটা থেকে বাঁচার দুটোই রাস্তা, স্বাস্থ্যবিধি মানা এবং টিকা নেওয়া। স্বাস্থ্যবিধি বলতে মাস্কটা কম্পালসরি করা উচিত, কারণ সবার মধ্যে কিন্তু একটা ঢিলে ঢালা ভাব বা গা ছাড়া ভাব বা খামখালি ভাব কিন্তু চলে আসবে। এটা কোনো ক্রমে উচিত না, আমাদের কঠোর হতে হবে প্রয়োজনে। আমার মনে হয় ডাক্তার আব্দুল্লাহ, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অমিক্রনকে ঠেকাবার জন্য আন্তর্জাতিক এয়ারপোর্টগুলোতে, বিমানবন্দরগুলোকে আরেকটু নজরদারি বাড়ানো উচিত কিনা, বা আরেকটু নতুনভাবে ভাবা উচিত কিনা আসলে?
অবশ্যই শুধু এয়ারপোর্ট নাই, মনে করি এয়ারপোর্ট আমাদের যে ল্যান্ড বর্ডার আছে, জলপথ বলেন, স্থলপথ বলেন, এয়ারপোর্ট সব জায়গায় কঠোর হতে হবে। যারাই বাইরে থেকে আসবে তাদের কিন্তু কঠোরভাবে স্ক্রিনিং করতে হবে, টেস্ট করতে হবে। যদি কারো পজিটিভ পাওয়া যায় কঠোরভাবে যেন আইসোলেশন বা কোয়ারেন্টাইন এটা করা হয়, তা না হলে এটা কিন্তু ব্যাপক আকারে ছড়ে। আপনি জানেন যে ওমিক্রন কিন্তু এটা দ্রুত সংক্রমণশীল, যদিও সিরিয়াস না বলা হচ্ছে, দ্রুত ছড়া এবং পৃথিবীর প্রায় 100টা দেশের উপরে কিন্তু এটা চলে গেছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু কয়েকটা রাজ্যে এটা কঠোর মানে অনেক কঠোরতা কিন্তু প্রচন্ডভাবে ছড়িয়ে পড়ছে এবং সেখানেও কিন্তু রাতে অনেক জায়গায় কিন্তু কারফিউ দেওয়া হচ্ছে। আমি মনে করি আমাদের প্রশাসনকে বোধহয় একটু কঠোর হতে হবে, যেন কোনো ক্রমেই যেন আমরা ঢিলেঢালাভাব না দেখাই জনগণ। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ। যারা কবির, আপনার কাছে জানতে চাচ্ছি সরকারের দিক থেকে আসলে ঠিক কি ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে অমিক্রনকে ঠেকানোর জন্য? দুই তিনটে বিষয় আমি আব্দুল্লাহ স্যারের সঙ্গে সম্পূর্ণ একমত। কারণ এর আগেও আমরা দেখেছি কি পরিমাণ মানবতার বিপর্যয় হয়। কারণ চিকিৎসা এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত বিশ্বে যারা একেবারে ফার্স্ট ওয়ার্ল্ড, তাদেরই অবস্থা ভয়ানক খারাপ, যে তাদের অ্যাম্বুলেন্সে অনেককে বাড়ি ফিরিয়ে দিতে হয়েছে। সেরকম সিন আমরা দেখতে চাই না। এখন যেটি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, এয়ারপোর্টে কাউকে কোভিড টেস্ট ছাড়া এন্ট্রি দেওয়া হচ্ছে না, ল্যান্ড পোর্টে অ্যান্টিজেন টেস্ট করা ছাড়া দেওয়া হচ্ছে না বলেই এখন পর্যন্ত কিন্তু এই রোগের ঊর্ধ্বমুখী যেটি আপনারা সূচক দেখছেন, কন্টেইনেবল জায়গায় আছে, এটাকে ডিলে করা যাচ্ছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য প্রশাসন মন্ত্রণালয়ের প্রচন্ড রকম আপনার নির্দেশনা দেয়া আছে। আমার খুব ভিজিল্যান্ট আছে এই বিষয়টাতে। পাশাপাশি আমরা চিকিৎসা ব্যবস্থাটাকেও জোরদার করছি, যেটুকু সম্ভব আমাদের ম্যাক্সিমাম এফোর্ট আমরা দিচ্ছি। কিন্তু এখানে একটি কথা যেটা আমি আব্দুল্লাহ স্যারের সঙ্গে একমত, যে জনসমাবেশগুলো, গণজমায়েত এখনো যদি আমরা বন্ধ না করি, ব্যাপক লোকজনের জনসমাবেশ অচিরেই বন্ধ করা উচিত। যেগুলো অর্থনীতির জন্য প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জনসমাবেশ, এগুলো বন্ধ করা উচিত। মাস্কটাকে উনি বলেছেন ইউনিভার্সাল করবার জন্য, আপনারা দেখে থাকবেন যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কিন্তু অলরেডি জাতীয় পরামর্শক কমিটি যেসব পরামর্শ দিয়েছিল সেই বিষয়গুলো কি আপনারা নতুন করে ভাববেন কিনা? কারণ অনেকগুলো পরামর্শ কিন্তু গ্রহণ করা হয়নি সে অর্থে। না, জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আমরা খুব ক্লোজলি কাজ করি এবং প্রতিনিয়ত ওনাদের সঙ্গে কথা হয় এবং ওনারা যা নির্দেশনা দিয়েছেন সেগুলি সবই আমরা পালন করার চেষ্টা করছি এবং সবগুলি ওনাদের পরামর্শ অনুযায়ী করা হচ্ছে। যেমন এয়ারপোর্টে স্ক্রিনিং কথা আমরা বললাম, কাউকেই কোভিড আরটিপিসিআর নেগেটিভ ছাড়া বাংলাদেশের ল্যান্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া আসছে না। এবং একটা কথা এখন যেটি আব্দুল্লাহ স্যার বললেন, সারা ওয়ার্ল্ডেই কিন্তু এখন ওমিক্রন হয়ে গেছে। আমরা আশেপাশে কিন্তু আমাদের আগুন ধরে গেছে, তার মানে আপনি কিন্তু এটা থেকে রেহাই পাওয়ার উপায় নেই। আমরা ডিলে করতে পারবো, কিন্তু আপনার ভূখণ্ডে প্রবেশ করবে না এটি মনে করবার কোনো কারণ নেই। ইউনিভার্সাল প্রোটেকশন যেটি, সেটি হচ্ছে আপনাকে মাস্ক পরতেই হবে। মাস্ক পরা এবং যে স্বাস্থ্যবিধিগুলি মেনে যদি আমরা কন্টেইনেবল একটা লিমিটেড জায়গায় রাখি, তাহলে আমাদের চিকিৎসকদের উপরে যে অসম্ভব অমানবিক চাপ সেটাও কমবে। আমরা চাই না যে একজন মানুষও সিক হোক। আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে আমরা বলছি যে আগামী 1 মাসে প্রায় 3.5 কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে, তাহলে ঠিক সেই অর্থ তখন দেশের কত শতাংশ জনসংখ্যা টিকার আওতায় আসলো এবং সেটা কি যথেষ্ট স্বস্তিদায়ক হবে কিনা? আমাদের যেটি হচ্ছে কিন্তু এখন দুটি কাজ আমরা প্যারালালি করছি। কারণ প্রথম দিকে যাদের টিকা দেওয়া হয়েছিল তাদেরকে বুস্টারে না আনা মানে কিন্তু তাদেরকে আবার আমরা ভালনারেবল দিকে ফেলে দেয়া, যে কারণে আমরা প্যারালালি কাজ করছি, তাদেরকে বুস্টারের ডোজে নিয়ে আসছি যাতে মর্টালিটিটা কমে। মৃত্যু তো তাদেরই হচ্ছে বেশি যারা 60 ঊর্ধ্ব এবং তাদের আরো অন্য কমরবিডিটি রয়েছে, এবং চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক, ফ্রন্টলাইন ফাইটার যারা আছেন তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজগুলি করছেন। তাদেরকেও আমরা বুস্টারে এনে প্রোটেক্টেড রাখলে আমাদের আক্রান্তের সংখ্যা যাই হোক, আমাদের মৃত্যুর সংখ্যাটা আমরা কমিয়ে রাখতে পারবো। আর যেটি বললেন যে আগামী যেই টিকা কর্মসূচি হচ্ছে, এটি একটি ব্যাপক উদ্যোগ, যে এই যদি আমরা এই পেসে যেতে পারি, আমাদের টার্গেট কিন্তু মার্চ এপ্রিলে আমাদের যে টার্গেট আছে 70-80% টিকা কভারেজ করা, সেটি আমরা করে ফেলতে পারবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহমেদুল কবির আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল রিটোর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।